সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে যমুনায় বৈঠক, তুলে ধরা হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। গুটি কয়েক ছেলের ৯ জুলাই আন্দোলন ছিল সব বয়সী মানুষের, মন্তব্য মির্জা ফখরুলের। শত নিপীড়নেও আত্মসমর্পণ করেনি দলের কেউ। কয়েকটি ছেলে ছাত্র নয়, সেই 5 বছরের শিশু থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত সেদিন এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল বন্ধুগণ। ভোটের অনুপাতে সংসদের উচ্চ কক্ষ চাই এনসিপি, জামালপুরে জানালেন নাহিদ ইসলাম। দাবি না মানলে জুলাই সনদ স্বাক্ষরে ভাববে দল। উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে এখনো ঐক্যমত আসেনি, সে বিষয়ে ঐক্যমত। শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ। কাল আসামি পক্ষের কথা শুনবে ট্রাইব্যুনাল। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত আরও এক শিক্ষার্থীর মৃত্যু। বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শে চলছে আহতদের চিকিৎসা, দেখা হচ্ছে মানসিক স্বাস্থ্যের দিকটিও। 4টি ইস্যুতে ওয়াকআউটের পর ফের ঐক্যমত্য কমিশনের বৈঠকে যোগ দিয়েছে বিএনপি। আজই সব দলগুলোকে পাঠানো হবে জুলাই সনদের খসড়া। টঙ্গীতে জলাবদ্ধ সড়কে ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর সন্ধান মেলেনি এখনো। ভারী বৃষ্টিতে আজও তলিয়েছে চট্টগ্রামের নিচু এলাকা। বৃষ্টির মধ্যে পানি উঠে যায়, রাস্তার মধ্যে পানি উঠে যায়, এটা আমার জন্য আমি দুর্বল প্রকার। ড্রেনেজ ব্যবস্থার জন্য যদি এত বছর লাগে, এখনো কোনো সমস্যার সমাধান দেখতেছি না, তাহলে কত বছরে শেষ হবে? হামলায় বিরতির সময়সীমার মধ্যেও গাজার নিরাপদ ঘোষিত অঞ্চলে বোমা বর্ষণ। 63 জনের প্রাণহানি, খাদ্য সংকটের কথা উড়িয়ে দিলেন নেতানিয়াহু। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে পর্যালোচনা সভা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান উপদেষ্টা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নেন। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টার কাছে বিস্তারিত তুলে ধরা হয়। নির্বাচনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয় এই পর্যালোচনা সভায়। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জেনে নিতে চাই সহকর্মী আলমগীর স্বপন যোগ দিচ্ছেন এখন। স্বপন, প্রধান উপদেষ্টার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে বৈঠক হয়েছে সেই বিষয়ে আপনার কাছে আর কি তথ্য রয়েছে আমাদেরকে জানাবেন বিস্তারিত। শাওন, আপনি যেটি জানেন যে একটা পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বে যে সরকার ছিল গণঅভ্যুত্থানের, তাদের পতনের পরে একটা নতুন সরকার এসেছে, অন্তর্বর্তী সরকার। তো এই সরকার এসে প্রধান যে দলগুলো আছে তাদের মূল দাবি হলো আপনার নির্বাচন, তো বিচার ও সংস্কারের পাশাপাশি নির্বাচন। এবং এ নিয়ে আপনার লন্ডনে তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। সেখানে একটি সময়সূচির কথা কিন্তু বলা হয়েছিল ফেব্রুয়ারি এবং এপ্রিলে, তবে সেখানে শর্ত ছিল বিচার ও সংস্কারের শর্ত, এটা সাপেক্ষে নির্বাচন। তো এই প্রস্তুতি ধরেই বিএনপি কিন্তু সবসময় বলে আসছে যে সংস্কার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াকে ধরেই নির্বাচনটা করতে হবে। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। তো বিএনপি সবসময় এই দাবি জানিয়ে আসছে এবং বিএনপির সাথে তার সমমনা দলগুলো দাবি জানিয়ে আসছে। এর প্রেক্ষিতে কিন্তু জুলাইয়ের প্রথম সপ্তাহে প্রধান উপদেষ্টার সাথে স্বরাষ্ট্র মন্ত্রী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রথম একটা বৈঠক হয়েছে। সেখানে প্রধান উপদেষ্টা কিন্তু নির্দেশ দিয়েছিলেন ডিসেম্বরের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ করতে। এবং এর অংশ হিসেবে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে এর আগে আমাদের বেশ কয়েকবার কথা হয়েছে। তাদের আইন শৃঙ্খলা সংক্রান্ত যেসব মিটিং ছিল গুরুত্বপূর্ণ, এবং নির্বাচন নিয়েও স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। সেখানেও বলা হয়েছে যে এই আগামী নির্বাচন একটি নতুন পরিস্থিতি নির্বাচন হবে। রাজনৈতিক যে ব্যবস্থার পরিবর্তনের ফলে যে নতুন পদ্ধতি যে নির্বাচন হবে, সেইখানে কিন্তু আগে যে 3 নির্বাচন হয়েছে এর চেয়ে ব্যতিক্রমী নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্বর্তী সরকার। এবং সেই জায়গা থেকেই আপনি জানেন যে এখন পুলিশ বাহিনী কিংবা বিজিবি বা কোস্টগার্ড যারা নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে
থাকবেন, স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী থাকবে, তো তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো তাদের প্রশিক্ষণের উপর জোর দেওয়া হচ্ছে এবং এর আগে যে বৈঠকটি হয়েছে সেখানে আপনার প্রায় 17,000 পুলিশ বিজিবি। আলমগীর স্বপন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এ পর্যায়ে চলে যেতে চাই ফরেন সার্ভিস একাডেমিতে। সেখানে ব্রিফ করছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সরাসরি সেখানে যাব। আপনারা জানেন সেখানে একটা মিডিয়া সেন্টার প্রতিষ্ঠা করার কথা বলেছেন, যাতে করে খুব দ্রুত এই আইন শৃঙ্খলা সংক্রান্ত যে কোনো ইনফরমেশন খুব দ্রুত কালেক্ট করা যায় এবং ওই দিনই ওই সময়ই এটা যাতে ডিসেমিনেট করা যায় এবং সেই জায়গায় প্রতিদিনই যাতে প্রেস কনফারেন্স করে আপনাদেরকে জানানো যায় যে কোথায় কি কিভাবে হচ্ছে, কোথাকার সিচুয়েশনটা কি, এই প্রত্যেকটা বিষয় এবং খুব দ্রুততার সাথে, এবং এইটার থেকে আপনারা যাতে প্রতিনিয়ত সব সময় যাতে ইনফরমেশন পান সেই বিষয়ে জোরদার করতে বলা হয়েছে। এবং এই বিষয়ে প্রফেসর ইউনূস বারবার বলেছেন যে এই পুলিশের যে কাজগুলো অনেক ক্ষেত্রেই মানুষের কাছে আসছে না, এই একটা ইনফরমেশন সেন্টার বা একটা মিডিয়া সেন্টার না থাকার কারণে। পুলিশ অনেক জায়গায় অনেক ভালো ভালো কাজ করছেন, অনেক জায়গায় ইন্টারভেনশন ওরা খুব দ্রুতই করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো আমাদের অনেকের কাছেই জানা থাকছে না। সেই জন্য এই মিডিয়া সেন্টারটা এটা এইভাবে কাজ করবে। আরো অনেক বিষয়ে আলোপ হয়েছে। আমার যিনি ডেপুটি প্রেস সেক্রেটারি আছেন উনি একটু বিশদ বলবেন। বিএনপি কোনো দেশের উপর নির্ভরশীল নয়, একথা স্মরণ করিয়ে দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা যত চেষ্টাই করুক চাপে ফেলে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না। সকালে শাহবাগে জুলাই গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে যুবদলের ঢাকা শহরের 6টি গুরুত্বপূর্ণ এলাকায় গ্রাফিতি অঙ্কনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। বলেন, জুলাই অভ্যুত্থানে শুধু যুব দলেরই ৭৯ জন নেতাকর্মী নিহত হয়েছে। মির্জা ফখরুল আরও বলেন, এই আন্দোলন গুটি কয়েক ব্যক্তির নয়, ছিল সব বয়সী মানুষের। বিএনপি সংস্কারে সহযোগিতা করছে জানিয়ে শেখ হাসিনার বিচারের কাজ নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী আন্দোলনের 5 নেতার গ্রেপ্তারের ঘটনায় শোক প্রকাশ করেন মির্জা ফখরুল। বলেন, ডিবি অফিসে শত নিপীড়নের পরও বিএনপির কোনো নেতাকর্মী আত্মসমর্পণ করেনি, কারো কাছে সে সময় মুচলেকাও দেয়নি। আমরা কারো কাছে মাথা নত করি না, আমরা অন্য কোন দেশের দিকে তাকিয়ে থাকি না। তাই পরিষ্কার করে বলতে চাই, যারাই চেষ্টা করুন না কেন বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে বেকায়দায় ফেলার জন্য, সেই চেষ্টা করে কোনো লাভ হবে না। এই দেশের মানুষ লড়াই করেছে, লড়াই করতে জানে। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? সুতরাং এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? ভোটের অনুপাতে হতে হবে সংসদের উচ্চকক্ষ, আসন অনুযায়ী নয়। এ বিষয়ে ঐক্যমত্যে না হলে জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করবে কিনা সেই বিষয়ে দল ভাববে বলে জানিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে সকালে জামালপুর ডাকবাংলোতে অভ্যুত্থানে শহীদ 11 জনের পরিবারের সাথে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় নেতারা, খোঁজ খবর নেন স্বজনদের। পরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন নাহিদ ইসলাম। পরবর্তী কর্মসূচি অনুযায়ী শহরের তমালতলা এলাকা থেকে বের হয় পদযাত্রা। বিভিন্ন সড়ক ঘুরে ফৌজদারি এলাকায় পথসভায় অংশ নেন নেতারা। আজ ময়মনসিংহেও গণসংযোগ করবে এবং পথসভা করবে এনসিপি। উচ্চকক্ষটা ভোটের অনুপাতে হতে হবে, পিআর অনুসারে হতে হবে, এটা আসনের অনুসারে হওয়া যাবে না। ফলে উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে এখনো ঐক্যমত আসেনি। সে বিষয়ে ঐক্যমত না আসলে এই জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে এই বিষয়ে ঐক্যমত আসার পরে আমরা জুলাই সনদের বিষয়টা বিবেচনা করব। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। আগামীকাল এই মামলার শুনানি করবেন আসামিপক্ষ স্টেট ডিফেন্স। এর আগে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ 6 জনকে। অভিযোগ গঠন হলে এই মামলায় আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিতে পারেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল 2। এদিকে আশুলিয়ার 6
হয় লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করা হয়েছে আগস্ট। তার আগে এই মামলার সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জন পলাতক আসামির পক্ষে 2 জন স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এছাড়া লক্ষ্মীপুরে 5 জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি সহ 2 আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মামলায় গ্রেপ্তার 3 জনকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল 2। 4 জন স্টেট ডিফেন্স ট্রাইব্যুনাল ইতিপূর্বেই দিয়েছিলেন, তারা উপস্থিত ছিলেন। 6 জন উপস্থিত আসামির পক্ষে লয়ার ছিলেন। আজকে শুনানির হওয়ার পরে ট্রাইব্যুনাল অ্যাডজর্নমেন্ট দিয়েছেন এবং আগামীকাল আসামি পক্ষের বক্তব্য শ্রবণের দিন ধার্য হয়েছে। মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 34 জন। রাজধানী জাতীয় বার্ন ইনস্টিটিউটে রাত 1:45 মাইলস্টোনের শিক্ষার্থী শাহিল ফারাবি আয়নের মৃত্যু হয়। রাতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। শাহিলের শরীরের 40% অংশ দগ্ধ ছিল। অবস্থার অবনতি হয় লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। মাইলস্টোন স্কুলের ইংরেজি ভার্সনের 7ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন শাহিল। বিমান বিধ্বস্তের ঘটনায় এই হাসপাতালে এখন ভর্তি আছেন 33 জন। 12 জনের অবস্থা গুরুতর। আহতদের চিকিৎসায় বাংলাদেশি চিকিৎসকদের পাশাপাশি কাজ করছেন ভারত, চীন ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আজও কয়েকজনকে ছাড়পত্র দেওয়া হবে। বাড়ি ফেরার আগে মেন্টাল হেলথ সাপোর্ট দেওয়া হচ্ছে, এজন্য আলাদা টিম কাজ করছে। দর্শক, এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটে রয়েছেন সহকর্মী হাসান মিসবাহ, যাব তার কাছে। মিসবাহ, যারা গুরুতর আহত রয়েছেন তাদের সম্পর্কে একটু জানতে চাই, সেই সাথে যে সকল শিক্ষার্থীদের মানসিক চিকিৎসার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটাও আমরা শুনেছি, সেই বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। ভয়াবহ একটি ট্র্যাজেডির মধ্য দিয়ে মাইলস্টোনের স্টুডেন্টদের যেতে হয়েছে। সেই দগদগে স্মৃতি নিয়ে এখনও অনেকে এখানে হাসপাতালে চিকিৎসাধীন। তার পরিবারের সদস্যরাও একইভাবে ট্রমায় আক্রান্ত। আমি একটু আগে এখানে এক চিকিৎসকের সঙ্গে কথা বলেছি, তিনি এখানকার মেন্টাল হেলথ টিমের একজন সদস্য। তিনি বলছেন যে 10 ধরনের সমস্যায় আক্রান্ত হয়েছে এখানকার শিক্ষার্থীরা। তার মধ্যে আছে হঠাৎ করে সেই ঘটনা মনে পড়ে যাওয়া, ঘুমের মধ্যে হঠাৎ করে আটকে ওঠা, এ ধরনের নানা সমস্যা তারা ফেস করছে। এবং পাশাপাশি হঠাৎ করে কেউ কেঁদে উঠছে কিংবা আনমনে এই ধরনের নানা ধরনের সিমটম তাদের মধ্যে দেখা যাচ্ছে। 10টি বিষয় তারা এখানে আইডেন্টিফাই করেছেন। পাশাপাশি অভিভাবকদেরও এই ধরনের কয়েকটি সমস্যা তারা চিহ্নিত করেছেন এবং সেগুলো সমাধানে 3 দফা অর্থাৎ 3 শিফটে চিকিৎসকরা তাদের সাথে কাজ করছেন। যারা রিলিজ নিচ্ছেন তারা রিলিজ নেওয়ার সময় এক ধরনের কাউন্সেলিং পাচ্ছেন। বাসায় যাবার পরে কি করবেন সেটি এক ধরনের লিফলেট তাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে এবং কি করা যাবে না কিংবা কোন পরিস্থিতিতে কি করবেন, এবং 4টি হটলাইন নম্বর দিয়ে দেওয়া হয়েছে যে তারা কখনো যদি মানসিকভাবে অস্বস্তি ফিল করেন তাহলে তার চিকিৎসকদের সঙ্গে যেন কথা বলেন, সেই সাপোর্টটুকু এখানে দেওয়া হচ্ছে। ঢাকা মেডিকেলের একটি টিম এখানে 19 জনের একটি টিম এখানে কাজ করছে। মেন্টাল হেলথ ইনস্টিটিউটের একটি টিম কাজ করছে। পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটি টিমও এখানে কাজ করছে। রোগীদের শরীর সারিয়ে তুলবার জন্য মনের বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে মানসিকভাবে তারা যাতে চাঙ্গা থাকেন, বিমান বিধ্বস্তের সে ভয়াবহ ঘটনা যাতে তারা সেখান থেকে মানসিকভাবে স্বস্তিতে থাকেন সে বিষয়টি নিশ্চিত করবার জন্য এবং মানসিক চিকিৎসা নিশ্চিত করবার জন্য এখানে আসলে সরকারিভাবে নানান উদ্যোগী নেওয়া হয়েছে। ধন্যবাদ মিসবাহ আপনাকে। দর্শক, বার্ন ইনস্টিটিউটের খবর আমরা জানছিলাম হাসান মিসবাহর কাছ থেকে। একটু ঘটনাস্থল মাইলস্টোন স্কুলের সামনে যেতে চাই, সহকর্মী আব্দুল্লাহ তুহিন সেখানে আছেন। তুহিন, আজকে মাইলস্টোন স্কুলের সামনে কি পরিস্থিতি, কি তথ্য আছে আপনার কাছে? মাইলস্টোন স্কুলের যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আরও একজন শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে। এ পর্যায়ে একটু মাইলস্টোন স্কুলের সামনেই যেতে চাই সহকর্মী আব্দুল্লাহ তুহিনের কাছে। তুহিন, এখন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। মাইলস্টোন স্কুলের সামনের আজকের পরিস্থিতি নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, জানতে চাই।
অন্য কয়েকদিনের মতো দৃশ্য আজকেও এখানে উৎসুক জনতার ভিড় আছে। স্টুডেন্ট যারা অন্যান্য সেকশনে তারাও দেখতে এসছেন, কিন্তু আজকে যেটা আমরা একটু বিশেষ লক্ষ্য করছি যে এই ট্রমা কাটিয়ে কিভাবে আবার স্বাভাবিক শিক্ষা জীবনে ফিরে আসা যায়, কিভাবে শিক্ষা কার্যক্রম দ্রুত চালু করা যায় তার একটি প্রস্তুতি চলছে। এবং স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ তারাও জোর চেষ্টা চালাচ্ছেন যে কোন উপায়ে আবার তারা শুরু করতে পারেন। এখানে বিমান বাহিনীর পক্ষ থেকে একটি মেডিকেল ক্যাম্প গঠন করা হয়েছে, ক্যাম্প আজকে স্থাপন করা হয়েছে। আজকে থেকে 7 দিন তারা বিনামূল্যে সব ধরনের চিকিৎসা তাদের দিবেন, এমনকি এই আহত ছাড়াও আশপাশে যে রোগী আছে যারা অসুস্থ আছে তাদেরকে যত ধরনের সহায়তা দেওয়া দরকার তারা এখান থেকে ওষুধ প্লাস ডক্টরের পরামর্শ দিচ্ছেন, এবং নিজস্ব অ্যাম্বুলেন্সে করে ঢাকা সিএমএইচ অথবা বিমান বাহিনী মেডিকেলে তারা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা রেখেছেন। এমনকি যদি অন্য কোথাও চিকিৎসা, দেশের অন্য কোথাও যদি উন্নত চিকিৎসা দরকার হয় সেটার জন্য তারা ব্যবস্থা রেখেছেন। এটি একটি আজকে এখানকার আলোচিত বিষয়। তাছাড়া কাউন্সিলিংয়ের জন্য যে একটা বুথ খোলা হয়েছে, সেখানে আনুষ্ঠানিকভাবে পেশাদারিত্ব বজায় রেখে কাউন্সিলিং করার ব্যবস্থাও করা হচ্ছে। তবে যারা দেখতে আসছেন, অভিভাবক, স্টুডেন্ট যারা ওই ঘটনার দিন ছিলেন, এমন 2-1 জন স্টুডেন্টদের সাথেও আমাদের কথা হয়েছে, তারা প্রত্যেকেই চান দ্রুত স্কুলটি খুলুক, তারা শিক্ষা জীবনে আবার ফিরে আসুক। তারা লেখাপড়ার ব্যস্ততায় গেলে হয়তো তাদের আগের যে অতীত ইতিহাস, তারা আগের যে ট্রমায় ছিল, যে ভয় ভীতি, এটা কেটে উঠবে। এবং এই ঘটনা যতদিন তাদেরকে মনে করিয়ে দেওয়া হবে তারা এই ঘটনা নিয়ে পড়ে থাকবেন, তাহলে হয়তো তাদের সব ধরনের চিন্তা ভাবনা থেকে তারা পিছিয়ে পড়বে। এই জন্য সবাই চাচ্ছেন দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানটি খুলে দেওয়া হোক। সেই প্রত্যাশা আমরা সবাই করছি, তাদের এই মেন্টাল সাপোর্টটা যেন তারা ঠিকভাবে পায় এবং দ্রুত তারা এই পরিস্থিতি থেকে উত্তরণ পায়। অনেক ধন্যবাদ তুহিন আপনাকে। দর্শক, রাজধানীর কুড়িল এলাকায় ইউরোজোন গার্মেন্টস মালিককে গতকাল থেকে অবরুদ্ধ করে রেখেছে শ্রমিকরা। বিরাজ করছে উত্তেজনা। সেখানে রয়েছেন সহকর্মী মাসুদুজ্জামান রবিন, যাব তার কাছে। রবিন, শ্রমিকদের বিক্ষোভ মূলত কি নিয়ে? কারখানা এবং সড়কের পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। শ্রমিকদের বিক্ষোভটা হচ্ছে তারা গতকাল এই ইউরোজোন গার্মেন্টসের যে শ্রমিকের মালিক তিনি কেজি মোর্শেদ, তিনি শ্রমিকদের ডেকেছিলেন এবং বলেছেন যে তার এই কারখানাটি তিনি বিক্রি করে দিচ্ছেন এবং বিক্রি করার জন্য তিনি কিছুদিন কারখানাটি বন্ধ রাখবেন। এরপর থেকে মূলত শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তারা এই সময় তারা বলেন যে যেহেতু কারখানা বন্ধ হবে কিংবা বিক্রি হবে, হস্তান্তর হলে পরে সেখানে শ্রমিক আইন অনুযায়ী ভাতা দিয়ে পরিশোধ করতে হবে। এরপর থেকেই মূলত তারা গ্রুপের যে তারা অবরুদ্ধ করে রাখেন এবং এরপর থেকে মালিক কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে। ঠিক এই শ্রমিকরা যারা ভেতরে ছিলেন তারা কিন্তু ভেতরেই অবস্থা এবং বাইরেও প্রায় আছেন, কেউ কিন্তু ভেতর আছেন, তারা কিন্তু কাল দুপুরের পর থেকে বেরো হতে পারছেন না। এখন আমাদেরকে এখানে যারা নিরাপত্তা থাকা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা আছেন, সেনাবাহিনীর সদস্যরা আমাদেরকে জানিয়েছেন সেনাবাহিনীর যে কমান্ডিং অফিসার আছেন তিনি ভেতরে কর্তৃপক্ষের সাথে কথা বলছেন শ্রমিকদের দাবি দেওয়ার বিষয়ে কি সুরা। মাসুদুজ্জামান রবিন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আরও একবার মাইলস্টোন যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা সম্পর্কে একটু জানবো। এই মুহূর্তে এই ঘটনা নিয়ে রাজধানীর তেজগাঁও এভিয়েশন ইউনিভার্সিটিতে বিমান বাহিনীর সংবাদ সম্মেলন চলছে। সেখানে কথা বলছেন বিমান বাহিনীর এয়ার কমোডর মিজানুর রহমান। একটু সরাসরি সেখান থেকে ঘুরে আসতে চাই। আমরা সংবাদ মাধ্যম কর্মীদের দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন ঘটনার দিন বাংলাদেশ বিমান বাহিনী উদ্ধার কার্যে অংশগ্রহণ করে এবং একই দিনে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠিত হয়। তদন্ত কাজে সহায়তার জন্য চীনের একটি বিশেষজ্ঞ দল আসার সম্ভাবনা রয়েছে। তদন্তে আন্তর্জাতিক সহায়তা দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করতে সহায়ক হবে বলে আমরা মনে করি। সম্মানিত বিমান বাহিনী প্রধান দুর্ঘটনার পরের দিন এক মিডিয়া ব্রিফিংয়ে আপনাদের অনেক প্রশ্ন এবং সংশয়ের উত্তর দিয়েছেন। পরবর্তীতে বিমান বাহিনী প্রধানের দিক নির্দেশনায় বাংলাদেশ বিমান বাহিনী দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ গুরুত্বের সাথে বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এ সকল কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পাদনের নিমিত্তে গত 21শে জুলাই 2025 তারিখে একজন এয়ার কমোডর পদবীর কর্মকর্তার নেতৃত্বে জরুরি সহায়তা কেন্দ্র গঠন করা হয়। জরুরি সহায়তা কেন্দ্র হতে আহতদের চিকিৎসা, আহতদের অবস্থান ও চিকিৎসা সংক্রান্ত তথ্য
নিহতদের পরিচয় যাচাই ও পরিবারের সঙ্গে যোগাযোগ, নিহতদের দাফন ও সৎকার কার্যক্রম সমন্বয়, হাসপাতালে রক্তদাতা প্রেরণ সংগ্রহে সহায়তা এবং যে কোনো জরুরি তথ্য পরামর্শ সহায়তায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। প্রিয় সাংবাদিকবৃন্দ, এখন আমি সংক্ষিপ্তভাবে এ পর্যন্ত বিমান বাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপসমূহ তুলে ধরছি। গত 22 জুলাই 2025 তারিখে সম্মানিত বিমান বাহিনী প্রধান জাতীয় বার্ন প্লাস্টিক ইনস্টিটিউট এবং সম্মিলিত সামরিক হাসপাতাল পরিদর্শন করেন। তিনি আহত শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, অভিভাবক সহ বিমান বিধ্বস্ত ঘটনা পরবর্তী উদ্ধার অভিযানে সকল সামরিক, অসামরিক ও স্বেচ্ছাসেবক সদস্য সহ যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং সঠিক চিকিৎসা প্রদানে গুরুত্ব আরোপ করেন। হাসপাতাল সময়ে বাংলাদেশ বিমান বাহিনীর সমন্বয় সেল, আপনারা ইতিমধ্যেই হয়তো জেনেছেন বাংলাদেশ বিমান বাহিনী জাতীয় বার্ন প্লাস্টিক ইউনিটে এবং সম্মিলিত সামরিক হাসপাতালে দুটি সমন্বয় সেল স্থাপন করেছে। বিমান বাহিনীর সংবাদ সম্মেলন শুনছিলাম সরাসরি। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের সময় আজ হঠাৎ বিপত্তি। ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় সভা সাময়িক স্থগিত করা হয়। এরপর পুনরায় বিভিন্ন দলের প্রতিনিধিরা বৈঠকে যোগ দেন। এর কিছুক্ষণ আগে সকালে 4টি সংস্থার নিয়োগ ইস্যুতে বৈঠক থেকে ওয়াক আউট করে বিএনপি। রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার 20তম দিনের মতো আলোচনা শুরু হয় সকালে। আলোচনার বিষয়বস্তু সরকারি কর্ম কমিশন, দুদক মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান। এই আলোচনা থেকে কিছু সময়ের জন্য বেরিয়ে আসে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দুদক, পিএসসি সহ সাংবিধানিক এসব প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষেত্রে আলাদা কমিটি গঠন করা হলে নির্বাহী বিভাগ দুর্বল হবে। নির্বাহী বিভাগ দুর্বল করার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলে তিনি জানান, এমনটা হলে সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা সেটি পূরণ হবে না। তবে পরবর্তী আলোচনায় সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়ে অংশ নিতে সভায় যোগ দেন দলটির প্রতিনিধিরা। আলোচনার শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, আজকের মধ্যে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। যে সমস্ত বিষয় ঐকমত্য হয়েছে এগুলোর বাইরে গুরুত্বপূর্ণ যে 20টি বিষয়, তার মধ্যে 12টি বিষয় যে আমরা একমতে আসতে পেরেছি, তার কারণ হচ্ছে সকলেই যে যার অবস্থান থেকে ছাড় দিচ্ছে এবং কমিশনের অবস্থানটা হচ্ছে এগুলি গুরুত্ব বিবেচনা করে আমরা যেন এক জায়গায় আসতে পারি। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে কিছু সময়ের জন্য ওয়াকআউট করেছে, দেশে যাতে আর কখনো স্বৈরতন্ত্রের উদ্ভব না হয়, ফ্যাসিবাদের উৎপত্তি না হয়, সেই লক্ষ্যে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তার মধ্যে আমরা সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি। গাজীপুরের টঙ্গীতে নর্দমায় পড়ে নিখোঁজ নারীর সন্ধান মেলেনি এখনো। উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস। স্বজনরা জানায়, নিখোঁজ ফারিয়া তাসনিন জ্যোতির বাসা রাজধানীর মিরপুরে। চাকরি করতেন একটি কোম্পানির মার্কেটিং বিভাগে। কাজের সূত্রে গতকাল টঙ্গীর হোসেন মার্কেটে যান তিনি। ফেরার পথে হোসেন মার্কেট এলাকায় ইম্পেরিয়াল হাসপাতালের সামনে গত রাত 8টার দিকে একটি স্ল্যাববিহীন ড্রেনে পড়ে যান জ্যোতি। এরপর আর তার খোঁজ মেলেনি। ঘটনার সময় বৃষ্টির পানিতে তলিয়েছিল সড়ক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তবে তাদের দেরি হওয়ার কারণে ক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। নিখোঁজ জ্যোতির 8 বছর বয়সী যমজ সন্তান রয়েছে। ভিজিট করে যাওয়ার সময় এই ঘটনা ঘটেছে। আমরা তো এখনো বডি বা কোনো কিছুই হদিস পাইতেছি না ভাই। সিটি কর্পোরেশনের তো দোষ আছে এখানে অবশ্যই, আর একটা হসপিটাল কর্তৃপক্ষ যে জিনিসটা তার হসপিটালের সামনে একটা মানুষ যাবে তার সেবা নেওয়ার জন্য, তারাও তো একটা দায়িত্ববোধ নিয়ে এই জিনিসটা তো সমাধান করতে পারতো না। টানা বৃষ্টিপাতে জলাবদ্ধতা তৈরি হয়েছে চট্টগ্রাম ও বরিশালের নিচু এলাকাগুলোতে। বৃষ্টির কারণে বন্দনগরীর কাতালগঞ্জ, ওয়াসা, জিএসি সহ বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এতে চলাচলে দুর্ভোগে পড়তে হয়েছে পথচারীদের। বৃষ্টি ও জলাবদ্ধতার সুযোগে রিকশা ও সিএনজিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন তারা। বলেন, নালা, ড্রেনে আবর্জনা জমে থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে সিটি কর্পোরেশনের মতে আগের মতো জলাবদ্ধতা আর স্থায়ী হয় না এখন। জোয়ার না থাকলে ঘণ্টাখানেকের মধ্যে নেমে যায় পানি। দর্শক, সহকর্মীদের কাছ থেকে একটু এই জলাবদ্ধতা পরিস্থিতি জেনে নিতে চাই।
বরিশাল সদর রোড কাকলির মোড় সহ নিচু এলাকায় পানি জমে গিয়েছে। সহকর্মী কাউসার হোসেন আছেন, দেখতে পাচ্ছি। শুরুতে তার কাছে একটু যাব। কাউসার, জলাবদ্ধতার কারণ আসলে কি? জনদুর্ভোগ নিশ্চয়ই বেড়েছে, কতটা বাড়লো? শাওন, ভারী বৃষ্টি হলেই বরিশাল নগরীর প্রায় প্রধান সড়কই তলিয়ে যায়। এর মধ্যে সদর রোড, বগুড়া রোড, নবগ্রাম রোড, ভাটিকানা এলাকার কিছু অংশ রয়েছে, কলেজ এভিনিউ রোড। এই এলাকাগুলোর মানুষ ভোগান্তিতে পড়ে। অর্থাৎ বৃষ্টি হলে বৃষ্টির পানিটি নেমে যাওয়ার জন্য যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, ড্রেন থেকে খালে এবং খাল থেকে এই পানিটি নেমে যাওয়ার কথা নদীতে, কিন্তু বরিশাল নগরীতে যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেটি অপরিকল্পিত। সিটি কর্পোরেশনই কিন্তু বিভিন্ন সময় বলে আসছে, এবং এই অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা একটি প্রধান কারণ। এবং আমরা দেখছি কিন্তু সারা বছর জুড়েই কিন্তু ড্রেনের কাজ চলছে, এবং ড্রেনের কাজ চলার কারণে কিছু কিছু জায়গায় ড্রেন বন্ধ থাকে, কোথাও ড্রেনে ময়লা আবর্জনা জমে গেছে এবং ড্রেন থেকে খালে পানি নামতে পারছে না। এবং বরিশাল নগরীতে যে মাকড়সার জালের মতো যে খালগুলো ছড়িয়েছিল, প্রায় 40টির উপরে খাল ছিল, সেই খালগুলো পর্যায়ক্রমে কালের পরিবর্তনে বা বিভিন্ন সময় দখল হয়েছে। কিছু কিছু খাল ড্রেনে রূপান্তর হয়েছে, কিছু কিছু খাল ভরাট হয়ে গেছে। এই খালগুলো না থাকার কারণে কিন্তু পানি ড্রেন থেকে খালে যেতে পারছে না এবং খাল থেকে নদীতে, এবং এর কারণেই কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এবং এই জলাবদ্ধতার কারণে নগরবাসীর ভোগান্তি রয়েছে, যদিও সিটি কর্পোরেশন বলছে যে আগের তুলনায় কিছুটা কমে আসছে জলাবদ্ধতা, এবং তারা শুরু থেকেই ড্রেনের যে ময়লা আবর্জনা সেটি পরিষ্কার করছেন এবং বৃষ্টি থেমে গেলে পানি নেমে যায়। শাওন। কাউসার, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা বরিশালের খবর জানলাম এবং শুরুতেই জানিয়েছি বন্দর নগরের অবস্থা আপনাদেরকে একটু সরাসরি জেনে নেব। শহীদুল সুমন সঙ্গে আছেন। সুমন, সামান্য বৃষ্টিতেই তো এই ভোগান্তির নিয়মিত অবস্থা, যারা স্থানীয় কি বলছেন তারা? শাওন, পানি কিন্তু নামতে শুরু করেছে। প্রায় 10 থেকে 15 মিনিট ভারী কোনো বৃষ্টি হয়নি, ফলে সকাল থেকে যে জলাবদ্ধতা আমরা দেখছি সেটি কিন্তু আসলে ধীরে ধীরে আসলে কমে আসছে। সকাল থেকে আমরা দেখছি ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু নগরীর বেশিরভাগ নিচু এলাকা কিন্তু আসলে জলাবদ্ধতা তৈরি হয়েছে। সেই সাথে চট্টগ্রাম জেলার যেসব নিম্নাঞ্চল রয়েছে সবগুলো কিন্তু আসলে প্লাবিত হয়েছে। মূলত নদ নদীর পানি আসলে বৃদ্ধি পাওয়ায় আসলে এই পরিস্থিতি তৈরি হয়েছে, এবং সেই সাথে ভারী বৃষ্টিপাত। আমরা যদি আবহাওয়া অফিসের তথ্য একটু দেই, সেক্ষেত্রে কিন্তু সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় তারা 56.06 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে। সেটি 12টা পর্যন্ত আরো বেশি হওয়ার কথা, এবং সেটি আসলে জানিয়েছে আবহাওয়া অফিস। আপনি দেখছেন এই যে সড়কগুলো ব্যবহার করছেন যারা, জলাবদ্ধতার কবলিত যেসব সড়ক, সেই সড়কগুলো দিয়ে যারা যাতায়াত করেন তারা বেশ দুর্ভোগ পড়ছেন। আমরা সকাল থেকে দেখেছি যে এই এসএসসি পরীক্ষার্থী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং অফিসগামী যারা রয়েছেন পথচারী, তারা বেশ দুর্ভোগে পড়ছেন। এবং কোথাও কোথাও কিন্তু আমরা দেখছি যে নিচু এলাকায় ঘর বাড়ি দোকানপাটও কিন্তু পানি ঢুকে গিয়েছে, ফলে কিন্তু তারা বেশ দুর্ভোগে পড়ছেন। এবং এই যে সড়ক দিয়ে আসলে যানবাহন সংকটের কারণে কিন্তু রিক্সা এবং সিএনজিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও আসলে সাধারণ মানুষ করছেন। সিটি কর্পোরেশন যেটি বলছেন যে মেগা প্রকল্পের যেটি চলমান প্রকল্প চলছে জলাবদ্ধতা নিরসনে, সেটি আসলে পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এই যে ভোগান্তি সেটি আসলে থাকবে। আমরা দেখছি যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কিন্তু একটি কাজ করছে মেগা প্রকল্পের, সেটি প্রায় 14,000 কোটি টাকা ব্যয়ে সেটির আন্ডারে যতগুলো খাল এবং নালা রয়েছে সেগুলোর আসলে কাজ চলমান থাকায় কোথাও কোথাও প্রতিবন্ধকতা হচ্ছে পানি নেমে যেতে, ফলে কিন্তু এই যে জলাবদ্ধতা সেটি আসলে তৈরির প্রধান কারণ। ধন্যবাদ আপনাকে। ত্রাণ নিয়ে রীতিমতো প্রহসন চলছে গাজাবাসীর সাথে। ইসরায়েল মানবিক বিরতি ঘোষণার পরও হামলা হয়েছে নিরাপদ ঘোষিত অঞ্চলে। প্রাণহানির শিকার অন্তত 63 ফিলিস্তিনি। পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশের কথা বললেও তা পৌঁছায়নি বেশিরভাগ অভুক্ত মানুষের কাছে। উল্টো এয়ারড্রপ পদ্ধতিতে ত্রাণ ফেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাস্তুচ্যুতদের তাঁবু, আহত হয়েছে অনেকে। আকাশ থেকে ফেলা হচ্ছে ত্রাণ। জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের পাঠানো ত্রাণ সংগ্রহে অভুক্ত মানুষের হুড়োহুড়ি, কাড়াকাড়ি। 22 লাখ জনগোষ্ঠীর উপত্যকায় যেখানে প্রতিটি মানুষ ক্ষুধার্ত, হাসপাতালে ধুকে ধুকে মরছে, সেখানে সামান্য এই ত্রাণ সমুদ্রে এক ফোঁটা পানির মতো। দীর্ঘদিন পর রোববার কিছু খাদ্য সহায়তা গাজায় ঢুকলেও তা জোটেনি বেশিরভাগ মানুষের ভাগ্যে। 1 কিলো আটার জন্য ভিখারির মতো রাস্তার পাশে বসে আছি, কিন্তু আমাদের কাছে কিছুই পৌঁছায়নি।
বোমা গুলি এখন কোনো কিছুর তোয়াক্কা করছে না গাজাবাসী। এক মুঠো খাবার এখন তাদের স্বপ্ন। অভুক্ত কঙ্কালসার সন্তানের মুখে অন্নের যোগান দিতে হাঁটতে হচ্ছে মাইলের পর মাইল। 3-4 কিলোমিটার হেঁটেছি। 15 দিনে বেশি সময় ধরে গিয়ে কিছুই পাইনি। রক্তের বিনিময়ে পাওয়া এই খাবার। মানুষ না খেয়ে বের হয় আটার সন্ধানে। পানিও জোটে না। মরে গেলে মনে হয় আমাদের রক্তও শুকিয়ে যাবে। একদিন আগেই আন্তর্জাতিক চাপে পড়ে ইসরায়েল ঘোষণা দিয়েছিল কয়েকটি অঞ্চলে দৈনিক 10 ঘন্টা বন্ধ থাকবে হামলা, সরবরাহ করা হবে ত্রাণ। কিন্তু বরাবরের মতোই ধোঁকা দিয়েছে তেল আবিব। মানবিক বিরতি কার্যকরের কয়েক ঘন্টার মধ্যেই হামলা হয়েছে নিরাপদ ঘোষিত অঞ্চলেই। ঘটেছে বড় ধরনের প্রাণহানিও। আমরা সাময়িক হামলা বন্ধের কথা শুনেছি, কিন্তু সবখানেই বোমাবর্ষণ চলছে। ত্রাণ দেওয়ার কথা বলছে, তাও দিচ্ছে না। বাস্তবে কোনো পরিবর্তনই দেখছি না। বলেছে মানবিক যুদ্ধবিরতি হবে, তেমন কিছুই তো দেখছি না। মাথার উপর দিয়ে বিমান যাচ্ছে। এয়ারড্রপ পদ্ধতিতে ত্রাণ ফেলার সময়ও হয়েছে দুর্ঘটনা। বাস্তুচ্যুতদের তাঁবুতে পড়েছে বাক্স। আহত হয়েছে কমপক্ষে 11 জন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। গাজা দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে আবারও মিথ্যাচার করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানালেন, যুদ্ধ শুরুর পর থেকেই গাজায় নিয়মিত খাদ্য সরবরাহ করে যাচ্ছে ইসরায়েল। গাজায় কেউ অনাহারে নেই। শত শত ট্রাকে টনকে টন ত্রাণ সামগ্রী প্রস্তুত রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় প্রায় 20 লাখ টন খাদ্য সরবরাহ করেছি আমরা। এখনো কেরেম শেলাম সীমান্তে খাবার নিয়ে শতাধিক ট্রাক অপেক্ষা করছে। আন্তর্জাতিক ও মানবাধিকার সংস্থা থেকে সরবরাহিত খাদ্যগুলো গাজায় প্রবেশে কোনো রকম বাধা দেয়নি ইসরায়েল। যে কোনো লড়াইয়ের সক্ষমতা যাচাইয়ের জন্য পুরোপুরি যুদ্ধের আদলে মহড়া করছে রুশ বাহিনী, এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সমুদ্র সীমায় যে কোনো আক্রমণ ঠেকানোর পাশাপাশি পাল্টা হামলার জন্য প্রস্তুতি নেওয়ার উপর জোর দেন তিনি। আলোচিত নৌ মহড়া জুলাই স্টর্মের শেষ দিনে দেয়া ভাষণে এই মন্তব্য করেন তিনি। বিভিন্ন ধরনের প্রায় 150 সামরিক জাহাজ অংশ নেয় এই মহড়ায়। শত্রুর অবস্থান কল্পনা করে কামান থেকে চলছে গোলাবর্ষণ। এর পাশাপাশি চলছে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। আর্কটিক এবং প্রশান্ত মহাসাগর এলাকায় নিজেদের নিরাপত্তা নিশ্চিতে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় নৌমহড়া চালালো রাশিয়া। 4 দিনব্যাপী এই মহড়া শেষ হয় রোববার। রণতরী, ফ্রিগেট, ডেস্ট্রয়ার, মিসাইল বোট সহ প্রায় 150 সামরিক জাহাজ অংশ নেয় এই মহড়ায়। সামরিক বাহিনীর 15,000-এর বেশি সদস্য যোগ দেন এই যুদ্ধ প্রশিক্ষণে। শত্রুর হামলা ঠেকানো, পাল্টা প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি নির্দিষ্ট লক্ষ্যে অভিযানের প্রশিক্ষণও হয় এই মহড়ায়। তবে সবচেয়ে বেশি জোর দেওয়া হয় সাবমেরিন হামলা ঠেকানোর বিষয়ে। মহড়ার শেষ দিনে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ, যাতে যোগ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় দেওয়া ভাষণে তিনি বলেন, সামরিক বাহিনীর সক্ষমতা যাচাইয়ে পুরোপুরি যুদ্ধের আদলে করা হয়েছে এই মহড়া। সমুদ্র সীমায় শত্রুর আক্রমণ ঠেকানো সহ নৌবহরের সক্ষমতা যাচাই করাই আমাদের লক্ষ্য। তাই পুরোপুরি যুদ্ধের আদলে চালানো হচ্ছে এই মহড়া, যাতে সামরিক সদস্যরা আরও অভিজ্ঞতা অর্জন করতে পারে। ইউক্রেনের সাথে যুদ্ধের পর থেকেই পশ্চিমা দেশগুলোর সাথে সামরিক সংঘাতের সংখ্যা বেড়েছে রাশিয়ার। তার প্রেক্ষিতে বড় পরিসরে মহড়া চালিয়ে আসছে দেশটি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।